বেড সমতাপ রেখা, বা তোমরা এভাবে বলতে পারো যে বিইটি সমতাপ রেখার সমীকরণ প্রয়োগের মাধ্যমে বা বেড পরিশোষণ বেড সমতাপ রেখার যে পরিশোষণ সেই পরিশোষণ অনুযায়ী একটা শোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। বা তোমাদের এই কোশ্চেনটা দেখো, তোমাদের সাজেশনে কোশ্চেনটাকে দুইভাবে দেওয়া আছে। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে বেড সমতাপ রেখার সমীকরণ প্রয়োগ করে কিভাবে শোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এবং আরও একটা কোশ্চেন আছে সেটা হলো ল্যাংমুর সমতাপ রেখার সমীকরণ প্রয়োগের মাধ্যমে কিভাবে একটা শোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো আমরা এই দুইটা কোশ্চেন আজকে প্রায় একই সমাধান দিয়ে আমরা দুইটা সলভ করব। তো কিভাবে দেখো, আমরা প্রথমে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। হ্যাঁ, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা নির্ণয় করার পরে আমরা কি করব, প্রথমে বেড সমতাপ রেখার সমীকরণ প্রয়োগ করে একটা মান বের করব এবং পরবর্তীতে ল্যাংমুর সমতাপ রেখার সমীকরণ প্রয়োগ করে একটা মান বের করব। তো এটা নিয়ে আসলে বিস্তারিত ব্যাখ্যা না করলে তোমরা বিষয়টা বুঝতে পারবে না। তো প্রথমে আমরা আসলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা প্রথমে আমাদের বেড সমতাপ রেখা বা ল্যাংমুর সমতাপ রেখা এগুলোর কোনোটারই প্রয়োজন নেই। সর্বপ্রথম আমাদের কাজটা হলো আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব। হ্যাঁ, তো কিভাবে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি, দেখো আমরা সিম্পলি জানি যে এনটিপিতে 22,400 ml এখানে দেওয়া আছে, কিন্তু আসলে কোশ্চেনটা বা এনটিপির যে সিস্টেম সেটা কিন্তু 22,400 ml নয়। একটু ভালো করে খেয়াল করো, এনটিপিতে 22.4 লিটার, হ্যাঁ 22.4 লিটার আয়তনে অণু থাকে এন সংখ্যক। অর্থাৎ আমরা সিম্পলি এনটিপির যে তোমাদের ওখানে সম্ভবত তোমরা এটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে এসছো যে 22.4 লিটার আয়তনে অণু থাকে কত, এন সংখ্যক, বা এন সংখ্যক অণু 22.4 লিটারে থাকে। কোথায় সেটা, এনটিপি বা এসটিপি, সিম্পলি আমরা এসটিপি এনটিপিটা হিসাব করি যে এনটিপিতে 22.4 লিটার আয়তনে এন সংখ্যক অণু থাকে। তো 22.4 লিটারটাকে আমরা যদি এখন এমএল এ প্রকাশ করি, দেখো এমএল মানে কি মিলিলিটার, তো আমরা জানি কি 1 লিটার সমান 1000 ml। 1 লিটার সমান যদি 1000 ml হয় তাহলে এখানে 22.4 লিটার হবে, 22.4 লিটার, 22.4 লিটার এন সংখ্যক অণু থাকে। তো আমরা জানি 1 লিটার সমান 1000 ml, যদি আমরা লিটারকে ml এ প্রকাশ করতে যাই 1 লিটার সমান 1000 ml, তাহলে 22.4 লিটার সমান কত হবে, 22.4 গুণ 1000। তো 22.4 এর সাথে তোমরা 1000 গুণ করে দেখো, অ্যান্সারটা আসবে 22,400 ml। তো এখন আমরা 22.4 লিটার নালিকে লিখতে পারি 22,400 ml এ অণু থাকে এন সংখ্যক। তো এটাকেই আমরা কিন্তু আমাদের যে মূল সমাধান সেখানে এটাকে ব্যবহার করছি। তো তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমরা তাহলে কি জানি যে এনটিপিতে 22.4 লিটার নালিকে লিখলাম 22,400 ml। তো 22,400 ml আয়তনে অণু থাকে এন সংখ্যক। তাহলে আমরা এখন হিসাব করি, একটু ঐকিক নিয়মে যাব আমরা। আমাদের প্রয়োজন হচ্ছে ভিএম, ঠিক আছে, ভিএম এমএল আয়তনটা আমাদের প্রয়োজন। তো তাহলে আমরা লিখতে পারি যে 1 ml ইকুয়াল টু এন বাই 22,400 সংখ্যক অণু, এবং পরিশেষে আমরা লিখতে পারি যে ভিএম এমএল ইকুয়াল টু এন গুণ ভিএম বাই 22,400। এখানে কিন্তু এটা সম্পূর্ণ একটা ঐকিক নিয়ম। তো ভিএমটা কি সেটাও তোমাদের এখানে লেখা আছে। আমরা যেহেতু এখানে পরিশোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করছি, তো ভিএমটা হচ্ছে 1 গ্রাম পরিশোষকে 1 আণবিক স্তর সৃষ্টিকারী পরিশোষিতের আয়তন। তো দেখো এখন আমরা ধরে নিলাম যে একটা, এখানে তো আসলে পরিশোষণ অনুযায়ী ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো আমরা ধরে নিলাম যে একটা পরিশোষিতের দখলকৃত এরিয়া কি এ। তো একটা পরিশোষিতের দখলকৃত এরিয়া যদি এ হয়, তো টোটাল এরিয়াটা আমরা কি পাবো, এর সাথে এ গুণ করে দিব। তাহলে আমাদের টোটাল এরিয়া বা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই টোটাল এরিয়া বা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা আবার কি দিয়ে প্রকাশ করলাম, এস দিয়ে। তো এটাকে আমরা লিখতে পারি যে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস ইকুয়াল টু এন গুণ ভিএম গুণ এ বাই 22,400। এটাকে আমরা ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। তো এই পর্যন্ত আশা করি বুঝতে কারো সমস্যা নেই। আমরা এখানে একটু ঐকিক নিয়ম প্রয়োগ করেছি, এবং পরবর্তীতে আমরা যেহেতু একটা পৃষ্ঠতল ক্ষেত্রফল নির্ণয় করব, সে কারণে আমরা ধরে নিলাম যে একটা পরিশোষিতের দখলকৃত এরিয়াটা হচ্ছে এ। তাহলে আমরা টোটাল এরিয়া কি পাবো, এর সাথে সেই পরিশোষিতের দখলকৃত এরিয়াটা গুণ করে দিব। গুণ করে দিলে আমাদের ঠিক এইরূপ একটা সমীকরণ চলে আসবে, যাকে আমরা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস দিয়ে প্রকাশ করে নিচ্ছি। এখন দেখো আমরা এখান থেকে যে কাজটা করব, যে ঘনত্ব, আমরা ঘনত্বের সূত্র জানি কি ডি ইকুয়াল টু এম বাই ভি। তো সেই ঘনত্বের সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো ঘনত্বের সূত্রটা আমরা এখানে এই কারণে ব্যবহার করব, আমাদের এখান থেকে এ এর মানটাকে নির্ণয় করতে হবে। এর একটা মান আমরা পাবো এই ঘনত্বের সমীকরণ দিয়ে। তো ঘনত্বের সমীকরণ থেকে আমরা যখন এর মানটা পাবো, সেই মানটা আমরা এখানে বসাবো। এখানে বসানোর জন্যই আমরা এখন ঘনত্ব ডি ইকুয়াল টু এম বাই ভি এই সূত্রটা লিখে নিচ্ছি।
তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি কি পাই দেখো, বা এই সমীকরণটাকে আমরা কত বড় একটা বড় আকারের সমীকরণ তৈরি করতে পারি, এখন এটা খুব ভালোভাবে অনুধাবন করা যাবে। এখানে আছে ভি। ভি কি? ভি হলো মোট আয়তন। তো আমরা যেহেতু পরিশোষণের ক্ষেত্রে হিসাব করছি, তো পরিশোষণের ক্ষেত্রে মোট আয়তনকে আমরা লিখতে পারি পরিশোষিতের সংখ্যা গুণ প্রত্যেক পরিশোষিতের আয়তন। যেহেতু মোট আয়তনের কথা বলছে, তাহলে মোট আয়তনের ভিতরে তো অনেকগুলো পরিশোষিত সংখ্যা থাকতে পারে বা অনেকগুলো কণা অণু পরিশোষিত হতে পারে। তো তাদের সংখ্যাকে তাদের প্রত্যেকের আয়তন দিয়ে গুণ করে আমরা মোট পরিশোষিতের আয়তন ভি পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারি পরিশোষিতের সংখ্যাকে আমরা প্রকাশ করলাম এন দিয়ে এবং আয়তনকে প্রকাশ করলাম ছোট হাতের ভি দিয়ে। ওকে, তাহলে বড় হাতের ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি এন ভি। এই জন্য আমরা এখানে ভি এর জায়গায় ব্যবহার করলাম এন ভি। এখন যদি আমরা ভি কে বাম সাইডে নিয়ে আসি তাহলে ডি আসবে ভি এর জায়গায়, সমীকরণটি ঠিক এই রূপ দাঁড়ায়। এখন দেখো এই ভিটা কি? ভি হচ্ছে আয়তন। হ্যাঁ, ভি হচ্ছে কি? আয়তন। তা আমরা আয়তনের একটা সূত্র কিন্তু অলরেডি ফিজিক্স থেকে যে ফিজিক্সের বইগুলোতে এটা স্পষ্ট করে লেখা আছে। আয়তন ভি এর সূত্র হলো 4/3 পাই আর কিউ। ওকে, এটা সম্ভবত গোলকের আয়তন। গোলকের আয়তন। তো আমরা এখানে গোলক টোলক বিবেচনা করবো না, জাস্ট আয়তনের ভি এর জায়গায় এখানে লিখে দেবো 4/3 পাই আর কিউ ইকুয়াল টু যা ছিল তাই। এখন যদি আর কিউকে রেখে 4/3 পাইকে ডান পাশে পাঠায় সেটা হয়ে যাবে 3/4 পাই এম বাই এন ডি। 4/3 পাইটা ছিল 4 পাই বাই 3 ছিল এখানে, যেটা ডান সাইডে এসে 3/4 পাই হয়ে গেল। তো এখানে আমরা এখন যে কাজটা করব, প্রতিটার পাওয়ারে আমরা 3/2 গুণ করবো। ঠিক আছে, দেখো এখানে যে অংশগুলো আছে সবার পাওয়ারে আমরা 3/2 গুণ করব। তো এর পাওয়ারে যখন 3/2 গুণ করব, 3 কেটে শুধু থাকে 2, পাওয়ারটা থাকবে 2। এখন এখানেও আমরা 3/4 পাই আছে, এটার পাওয়ার সরি 3/2 না, আমার একটু ভুল হয়ে গেছে, এখানে 2/3 গুণ করবা। ঠিক আছে, প্রত্যেকের পাওয়ারে 2/3 গুণ করে দিবা। তো এখানেও এরকম 2/3 গুণ করলে 3 কেটে থাকে শুধুমাত্র 2। তো 3/4 পাইকেও আমরা 2/3 দিয়ে গুণ করছি, এম বাই এন ডিকেও 2/3 দিয়ে গুণ করছি পাওয়ার। ঠিক আছে, এটা আমরা পাওয়ার হিসেবে বসাচ্ছি, গুণ বলা ভুল, এটা আমরা পাওয়ার হিসেবে বসাচ্ছি। তো দেখো নিচে ছিল এন, যাকে আমরা একটু আলাদা করে দিয়েছি। তো এন এর পাওয়ার কি হচ্ছে দেখো, এখানে কিন্তু ভাগ আকারে ছিল এন। ঠিক আছে, তো এন এর পাওয়ার 2/3 যখন আমরা একসাথে লিখবো তখন কিন্তু পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, কারণ এই এন 2/3 কখন হতো, যখন আমরা 1/n 2/3 লিখতে পারতাম এইভাবে। কিন্তু এখন তো আমরা 1 লিখছি না, এনকে উপরে নিয়ে যাচ্ছি, যে কারণে এন এর পাওয়ারটা কি হয়ে যাবে, -2/3 হয়ে যাবে। তারপর খেয়াল করো এখানে আমরা একটু ক্যালকুলেশন করেছি কিভাবে, উভয় পক্ষকে পাই দিয়ে গুণ করছি, আর স্কোয়ারকে পাই দিয়ে গুণ, এই অংশটাকে আমরা পাই দিয়ে গুণ করেছি যেটা এখানে রেখেছি। তো এই অংশকে আমরা পাই দিয়ে গুণ করলাম, এই অংশকেও পাই দিয়ে গুণ করলাম, এই টোটাল অংশটাই কিন্তু পাই দিয়ে গুণ হয়ে গেল। পাই ইন্টু এখানে কি ছিল খেয়াল করো, এই পাইটাকে আমরা একটু আলাদা করে লিখছি। পায়ের যেহেতু পাই এখানে ভাগ আকারে আছে, পাওয়ার ছিল 2/3, তো পাইকে যখন আলাদা লিখবো বা পাই যখন উপরে চলে যাবে তখন পায়ের পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, -2/3 আর 3/4 2/3 এম বাই ডি 2/3 n -2/3। তো এখানে আশা করি তোমাদের আর বোঝার কোনো সমস্যা নাই। এখন আমরা পরবর্তী লাইনে যে কাজটা করব, দেখো আমরা এখন এই যে পায়ের পাওয়ার এখানে কিছু নেই, মানে 1 আছে, আর এখানে পায়ের পাওয়ারটা আছে -2/3। তো 1 -2/3 অর্থাৎ এখান থেকে আমরা একটা পাইকে রেখে পাওয়ার ক্যালকুলেশন করবো, অর্থাৎ 1 -2/3 যদি তোমরা বিয়োগ করো তাহলে অ্যান্সারটা আসবে 1/3, মানে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই পাই আর স্কোয়ারটা কিসের সূত্র, আমরা ফিজিক্স বইগুলোতে পড়েছি, সাধারণত এটা 9-10-এও আছে, যে তারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তারের ক্ষেত্রে এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার জায়গায় আমরা এখন ব্যবহার করতে পারবো এ, আর পাই ইন্টু পাই -2/3 এর জায়গায় আমরা এখন লিখতে পারবো পাই পাওয়ার 1/3। যেহেতু 1 -2/3 বিয়োগ করে কি হয়, 1/3 হয়। এই যে দেখো 1 -2/3 3 - 2 1/3। তাহলে আমরা পায়ের মাথায় এখন লিখবো শুধুমাত্র 1/3, পাওয়ার আমরা একত্রিত করে দিচ্ছি। আর এখানে যা ছিল 3/4 2/3 এম বাই ডি 2/3 এগুলো ওইভাবেই থেকে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের সমীকরণটি ঠিক এই রূপ চলে আসলো, এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের যে এ এর মান বের করার প্ল্যান ছিল, আমরা কিন্তু এখন সে প্ল্যানে সাকসেস, অর্থাৎ আমরা এ এর মানটা বের করতে পেরেছি। তো এই 2 নম্বর থেকে এ এর মানটা আমরা ওই 1 নম্বরের এ এর অংশে বসিয়ে দিব। তোমরা একটু 1 নম্বর সমীকরণটা দেখে নিবা, আমি আর উল্টাতে যাচ্ছি না। তাহলে আমরা লিখবো 1 ও 2 থেকে পাই, অর্থাৎ 2 এর এ এর মানটা আমরা 1 এর এ এর অংশে বসিয়ে দিচ্ছি। এখানে পাই 1/3, 2 নম্বরের পাই 1/3 আমরা বসালাম, 3/4 2/3 এম বাই ডি 2/3 n -2/3। তোমাদের 1 নম্বর সমীকরণটি ছিল ঠিক এরূপ, s ইকুয়াল টু n vm a বাই 22,400। তো n তো আছে, vm আছে, a এর অংশে আমরা এই যে মানটা এখানে সেট আপ করে দিলাম।
তার পরবর্তী লাইনে তাহলে দেখো এখানে n এর পাওয়ার 1 n এর পাওয়ার -2/3, তো একটা n কে রেখে পাওয়ার ক্যালকুলেশন করে দিলে 1 - 2/3 ক্যালকুলেশন হয় 1/3, পাই পাওয়ার 1/3, 3/4, 2/3 যেভাবে আছে, আমাদের কিন্তু আর কোনো চেঞ্জ এখানে হয়নি। তো এখন আমরা কি পাচ্ছি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস এর সমীকরণটা পেয়ে যাচ্ছি। তো আমাদের প্ল্যানই ছিল কিন্তু আমরা শুরুতে কি করব, পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাদের যখন নির্ণয় হয়ে যাবে, এখন আমরা বেড সমতাপরেখা আর ল্যাংমুর সমতাপরেখা এই দুইটাকে লিখব। তো তোমাদের যদি পরে যে বেড সমতাপরেখার সাহায্যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো, তোমরা শুধু বেটের ব্যবহারটা দেখাবা, আর যদি তোমাদের পরে যে ল্যাংমুর সমতাপরেখার সাহায্যে, তাহলে তোমরা ল্যাংমুরটা দেখাবা। তো আমি এখানে দুইটাই করে রেখেছি, তোমরা দুইটাই তোমাদের জন্য এবার খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে খুবই কোশ্চেন আসে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, 3 নম্বর সমীকরণে যদি আমরা ভি এম এর মানটা বসাতে পারি, হ্যাঁ, এখান থেকে যদি আমরা ভি এম এর মানটা বসাতে পারি, তাহলেই কিন্তু আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা নির্ণয় করা যাবে। তো এই ভি এম এর মানটা আমরা প্রথমে বেড সমতাপরেখার সাহায্যে বের করে দেখাবো, আর একবার ল্যাংমুর সমতাপরেখার সাহায্যে বের করে দেখাবো, তাহলেই আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা হয়ে যাবে। তো প্রথমে দেখো, আমরা বেড সমতাপরেখার সমীকরণ থেকে অলরেডি শিখে আসছি, যদিও তোমাদের এখনো এই লেকচারটা দেওয়া হয়নি, বেড সমতাপরেখার সমীকরণ প্রতিপাদন। তো যখন দিব এখানে বেড সমতাপরেখার সমীকরণ, তোমাদের এটা অবশ্যই মুখস্থ করে রাখবা। এটা বেড সমতাপরেখার সমীকরণের রূপ x বাই ভি ইন্টু 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1 বাই সিভিএম প্লাস সি মাইনাস 1x বাই সিভিএম। এটা বেড সমতাপরেখার সমীকরণ। তো একটু খেয়াল করলে দেখবা সমীকরণটি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের সমীকরণ। এখন y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা কি? এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। তো এটাকে আমি কিভাবে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি বলছি, একটু খেয়াল করো। এইখানে এই সমীকরণটাতে এই টোটাল অংশটাকে আমরা ধরলাম y, আর এই যে অংশ, এই অংশটা x বাদে এই অংশটাকে ধরলাম m। তো এম এক্স প্লাস এই অংশটাকে ধরলাম সি। তাহলে সমীকরণটি দেখো তো কেমন দাঁড়াচ্ছে, এই অংশকে ধরলাম y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে আমরা এটাকে বলতে পারি y ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখার সমীকরণের অনুরূপ। তো এখানে আমাদের যে কাজ, আমরা সিম্পলি একটা গ্রাফ আঁকানোর সময় কি করি, যে এক্স অক্ষ y অক্ষ রাখি। তো আমরা এখানেও একটা গ্রাফ আঁকাই, এখানে একটা গ্রাফ আমরা অলরেডি অঙ্কন করে রেখেছি আগে থেকে। তো এখানে খেয়াল করো, y অক্ষে তাহলে কে বসবে, এই অংশটা বসবে, আর এক্স অক্ষে বসবে কে, এই যে তোমার y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এক্স অক্ষে তোমার এক্সটাই বসবে, ঠিক আছে। এক্স অক্ষে আমরা এক্সকে স্থাপন করব, y অক্ষে এই অংশটাকে স্থাপন করব। করলে ঢাল কে হবে, ঢাল হবে সি মাইনাস 1 বাই সিভিএম, আর তোমাদের যে ইন্টারসেপ্ট বা ছেদক সেটা হবে 1 বাই সিভিএম। তো এই অংশটার ব্যাখ্যা তোমাদের একটু শিখতে হবে। তোমরা অনেকেই এখনো পর্যন্ত এই যে গ্রাফের ঢাল ছেদক এই অংশগুলো চেনো না, এই জন্য আমি তোমাদের জন্য, সমস্যা নেই, আজকের পর থেকে তোমরা এটা শিখে যাবে। দেখো y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, দেখো অনেক প্রশ্নের ভিতরে এই অংশটা চলে আসে, যে এই সমীকরণটা এই সমীকরণের অনুরূপ ডট ডট ডট। তো আজকে যা দেখো, এই y ইকুয়াল টু এম এক্স প্লাস সিটা আসলে কি, এটা মূলত একটা সরলরেখার সমীকরণ। যখন তোমরা গ্রাফ অঙ্কন করবা, তো এখানে এই y অক্ষটা বসবে y এর অংশে, যে তোমার যে লেখাটা থাকবে সেটা বসবে y অক্ষের দিকে, আর x এর অংশে যে লেখাটা থাকবে সেটা বসবে x অক্ষের দিকে। তো এই y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে এই যে এমটাকে বলা হয় ঢাল, হ্যাঁ, এই অংশটাকে বলা হয় ঢাল, আর এই যে সি দেখছো, এই অংশকে বলা হয় ছেদক বা ইন্টারসেপ্ট। যখন একটা লেখচিত্র অঙ্কন করবে, এই লেখচিত্রের ঢাল হবে এম অংশটা, আর এই লেখচিত্রের ছেদক হবে সি অংশটা। তো এটাই কিন্তু আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, একটু খেয়াল করে দেখো। তো এই সমীকরণটাকে যখন আমরা y ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে তুলনা করব, তাহলে y অক্ষে বসবে এই অংশটা, আর এক্স অক্ষে বসবে শুধুমাত্র এই এক্সটা, এবং এর ঢাল হবে এম অংশটা, অর্থাৎ সি মাইনাস 1 বাই সিভিএম, এবং যে ইন্টারসেপ্ট বা ছেদক সে হবে 1 বাই সিভিএম। ওকে, তো তোমরা এই সম্পর্কে একটু বিস্তারিত বাংলা লিখে নিবা, বাংলাটা এখানে লেখা আছে, তোমাদের নোট করে দেওয়া আছে, তোমরা এইভাবে একটু লিখে নিবা। তো আমরা এখানে যে গ্রাফটা অঙ্কন করেছি, এখানে ছেদক হিসেবে ঠিক সি এর অংশ অর্থাৎ 1 বাই ভিএমসি, এবং ঢাল হিসেবে এম অংশ অর্থাৎ সি মাইনাস 1 বাই সিভিএম। এক্স অক্ষে এক্স থাকবে, ওয়াই অক্ষে ওয়াইয়ের যে মানটা ছিল এক্স বাই ভি ইন্টু 1 বাই এক্স। তো এরূপ যখন অঙ্কন করা হবে, তাহলে একটা কি পাওয়া যাবে, একটা সরল রেখা পাওয়া যাবে, ঠিক আছে। এখানে একটা সরল রেখা পাওয়া যাবে, যার ঢাল হবে সি মাইনাস 1 বাই সিভিএম। তো এখন আমরা তাহলে লিখি যে ছেদক হিসেবে কাকে পাচ্ছি, 1 বাই ভিএমসি কে পাচ্ছি, অর্থাৎ ছেদক ইকুয়াল টু 1 বাই ভিএমসি বা সিভিএম। এখন যদি ভিএম কে ছেদকের অংশে নেওয়া হয় এবং ছেদককে ভিএম এর জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ভিএম এর একটা মান কিন্তু অলরেডি চলে আসছে।
এই ভিএম এর এই মানটা যদি আমরা ভিএম এর মানটা এখান থেকে যদি নির্ণয় করতে পারি, সেটাকেই আমরা 3 নম্বর সমীকরণে ভিএম এর অংশে পাঠিয়ে দেব। পাঠালেই কিন্তু আমাদের পৃষ্ঠতল ক্ষেত্রফল এস পাওয়া যাবে। দেখো এখানে ভিএম ইকুয়াল টু 1 ছেদক গুণ সি, অর্থাৎ এখান থেকে ভিএম এর একটা মান আমরা অবশ্যই পাওয়া যাবে। তো সেই ভিএম এর মানটাই কিন্তু আমরা কি করব, 3 নম্বর সমীকরণের এই ভিএম এর অংশে সেট আপ করে দিলেই এখান থেকে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস পাওয়া যাবে। আর আমরা বলতে পারবো যে এভাবেই বেড সমতাপরেখার সাহায্যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো বেড সমতাপরেখার সমীকরণের সাহায্যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন দেখব যে কিভাবে ল্যাংমুর সমতাপরেখার সমীকরণ ব্যবহার করে একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো ল্যাংমুরের সাহায্যেও আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবো। তার জন্য তোমরা কি করবা, শুরুতেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সমীকরণ অর্থাৎ এস পর্যন্ত তোমরা আগে থেকে লিখে নিবা। এস পর্যন্ত অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমরা যখন সমীকরণ চলে আসবে সেই পর্যন্ত স্টপ রেখে তারপর লিখবা যে ল্যাংমুর সমীকরণ থেকে আমরা পাই। হ্যাঁ, অর্থাৎ এই অংশে তোমাদের আর বেটের অংশটা অর্থাৎ বেট সমতাপরেখার যে সমীকরণ ছিল সেটা আর এখানে লেখার প্রয়োজন নেই। যদি ল্যাংমুর পড়ে তাহলে তোমরা ল্যাংমুর থেকে শুরু করবা, তার আগে অবশ্যই পৃষ্ঠতলের ক্ষেত্রফল পর্যন্ত বের করে নিবা বা সমীকরণ ওই পর্যন্ত নির্ণয় করে নিবা। তো ল্যাংমুরের সমীকরণটা খুব সিম্পল ছিল, কিন্তু এখানে আমাদের একটু কারেকশন করতে হবে। ল্যাংমুরের সমীকরণ লেখার আগে আমরা থিটা ইকুয়াল টু ভি বাই ভিএম এটা কিভাবে হয় সেটা একটু জেনে নেই। দেখো, যদি 1 গ্রাম শোষক দ্বারা শোষিত গ্যাসের আয়তন ভি হয় এবং ওই শোষকের পৃষ্ঠতলে 1 আণবিক স্তর তৈরির জন্য প্রয়োজনীয় গ্যাসের আয়তন ভিএম হয়, তবে গ্যাস দ্বারা পরিশোষিত ভগ্নাংশকে আমরা থিটা দিয়ে প্রকাশ করতে পারি, যার মান হয় ভি বাই ভিএম, অর্থাৎ শোষক দ্বারা শোষিত গ্যাসের আয়তন বাই প্রয়োজনীয় 1 আণবিক স্তর তৈরির জন্য প্রয়োজনীয় গ্যাসের আয়তন ভিএম। তো এটা তোমরা অবশ্যই এই 3টা লাইন খুব ভালো করে খেয়াল রাখবা যে গ্যাস দ্বারা পরিশোষিত ভগ্নাংশ থিটা ইকুয়াল টু লিখতে পারি ভি বাই ভিএম। এখানে ভি কি, ভি হলো শোষক দ্বারা শোষিত গ্যাসের আয়তন আর ভিএম হলো ওই শোষকের পৃষ্ঠতলে আণবিক স্তর তৈরির জন্য প্রয়োজনীয় গ্যাসের আয়তন। তো ল্যাংমুর সমীকরণ থেকে আমরা যেটা জানি থিটা ইকুয়াল টু কেপি বাই 1 প্লাস কেপি, এটা কিন্তু ল্যাংমুর সমীকরণের একটা গাণিতিক রূপ যে থিটা ইকুয়াল টু কেপি বাই 1 প্লাস কেপি। এখন থিটা এর অংশে আমরা সেট আপ করে দিতে পারি ভি বাই ভিএম ইকুয়াল টু কেপি বাই 1 প্লাস কেপি। তো ভি এর সাথে এই অংশটা গুণ করো, কেপি এর সাথে ভিএমটা গুণ করো। সরি, এখানে যদি ভি বাই ভিএমকে আমরা ডান সাইডে নিয়ে আসি তাহলে উল্টে ভিএম বাই ভি হয়ে যাবে, কেপি যেভাবে ছিল সেভাবে থাকবে, শুধুমাত্র এই 1 প্লাস কেপি বাম সাইডে এসে কি হয়ে যাবে, উল্টে যাবে, অর্থাৎ এটা ছিল 1 বাই 1 প্লাস কেপি, যেটা বাম সাইডে এসে শুধুমাত্র 1 প্লাস কেপি হয়ে যাবে। তো এবার আমরা একটু আড়াআড়ি গুণন করব, যে 1 প্লাস কেপিকে রাখলাম, এখানে ছিল কেপি ভিএম বাই ভি। তো এই কে ভিএমকে আমরা যখন বাম সাইডে নিয়ে আসবো তো কে ভিএম কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এবং এখানে থাকবে পি বাই ভি, বা পি বাই ভিকে যদি বাম সাইডে লিখি এবং এই অংশটাকে আমরা ডান সাইডে লিখে নিলাম। তো এখন খেয়াল করো এখানে যে কে ভিএম এই মাঝখানের অংশে প্লাস থাকার কারণে এই কে ভিএমকে 1ও পাচ্ছে এবং এই কে ভিএমকে কেপিও পাচ্ছে, যে কারণে আমরা দুইটাকে একটু আলাদা করে দিলাম। তাহলে আমরা এখানে লিখবো যে পি বাই ভি ইকুয়াল টু 1 বাই কে ভিএম, এটাকে আমরা একটু শেষে লিখছি এবং কেপি বাই কে ভিএমকে আমরা শুরুতে লিখছি। তো এখান থেকে আমরা এখন কি করতে পারি, কে এই দুইটা কিন্তু কেটে যায়, থাকে শুধুমাত্র পি বাই ভিএম। তো পি বাই ভিএম না লিখে আমরা লিখে দিলাম 1 বাই ভিএম ইন্টু পি, ঠিক আছে, এটা আর এটা কিন্তু একই কথা। তো এটাকে আমরা ধরে নিলাম এখন 4 নম্বর সমীকরণ। তো এই সমীকরণকেও কিন্তু আমরা ওই বেড সমতাপরেখার মতো y ইকুয়াল টু mx প্লাস সি টাইপের সমীকরণ বলতে পারি। কেন পারি, আমরা যদি এই পি বাই ভিকে y হিসেবে প্রকাশ করি এবং 1 বাই কে ভিএমকে যদি সি হিসেবে প্রকাশ করি, 1 বাই ভিএমকে যদি এম হিসেবে প্রকাশ করি, পি কে যদি এক্স ধরে নেই, তাহলে সমীকরণটি কেমন দাঁড়ায়, y ইকুয়াল টু mx প্লাস সি। তো এইটাই আমরা এখন গ্রাফে যখন স্থাপন করে দিব তখন আমাদের একটা সরলরেখা তো পাওয়া যাবে যার ঢাল হবে এম অংশ অর্থাৎ 1 বাই ভিএম আর ছেদক হবে সি অংশ অর্থাৎ 1 বাই কে ভিএম। তো এটাই আমরা এখন একটু বাংলায় লিখে দিব, ঠিক আছে। অর্থাৎ তোমরা যখন গ্রাফটা অঙ্কন করবে খাতার ভিতরে তখন গ্রাফের সাইডে একটু এই লেখাগুলো লিখে দিবে। তো দেখো আমরা এখান থেকে ঢাল হিসেবে কাকে পাচ্ছি, 1 বাই ভিএম। তো লিখে নিলাম 1 বাই ভিএম ইকুয়াল টু ঢাল। তো এখান থেকে যদি ভিএম রাখি 1 ওই সাইডে গিয়ে কী হয়ে যাবে, 1 বাই ঢাল হয়ে যাবে। তো দেখো তো এখান থেকে ভিএম এর একটা মান আমরা পাচ্ছি কিনা, এই ভিএম এর অর্থাৎ 5 নম্বর সমীকরণ থেকে এই ভিএম এর মানটা আমরা কি করব, ওই যে তোমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল শুরুতে বের করে নিয়েছিলাম 3 নম্বরে, সেই 3 নম্বর অংশের ভিএম এর জায়গায় এই মানটা সেট আপ করে দিব। তাহলে আমরা লিখব যে 3 নম্বর ও 5 নম্বর হতে পায়, এখানে 4 নম্বর ভুল হয়ে গেছে, এখানে 4 হবে না, এখানে হবে 3।
তো 5 নাম্বার হতে ভিএম এর মানটা আমরা এখন 3 নম্বরে বসালে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে এইভাবে ল্যাংমুর সমতাপরেখার সাহায্যে আমরা কোনো শোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সিম্পল দেখো, অর্থাৎ তোমরা শুরুতে পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করে নিবা, তারপর তোমাদের যদি কোশ্চেনে বেড সমতাপরেখা থাকে তাহলে তোমরা বেড সমতাপরেখার সাহায্যে প্রয়োগ করে ভিএম এর মানটা বের করে তারপর 3 নম্বরে সেট আপ করে দিবা। আর যদি ল্যাংমুর পড়ে তাহলে ল্যাংমুরের সাহায্যে তোমরা ভিএম এর মানটা বের করে 3 নম্বর সমীকরণে সেট আপ করে দিলেই কিন্তু একটা শোষকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাওয়া যাবে।